এই সাগর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কালকে রাতে খাবার টেবিলে তোকে কি বলেছিলাম? আজকে সকালে তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আম্মু, সকাল মাত্র 9টা বাজে আর এই সময় তুমি মেয়ে দেখতে যাবে? মেয়ের কি আর খেয়ে দেয়ে কাজ নাই? সে কি পড়ালেখা করে না নাকি যে তুমি মেয়ে দেখতে যাবে? হ্যাঁ, পড়ালেখা করে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে। আমরা মেয়েটার সাথে কথা বলেছি, মেয়েটা আজকে কলেজে যাবে না। এটার জন্য আজকে আমরা সকাল সকাল বের হয়ে যাব। তাড়াতাড়ি ওঠ। সাগরের আম্মু সাগরকে জোরাজুরি করার কারণে সাগর ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো তার ভাইয়ের রুমে। এসে দেখে তার ভাই চুপচাপ বসে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? তোমার তো খুশি থাকার কথা। তোমার বিয়ের জন্য মেয়ে দেখতেছে আর তুমি এইভাবে মন মরা হয়ে বসে আছো। মনমরা হয়ে বসে থাকবো না কেন? যার সাথে রিলেশন করি আম্মু তো ওই মেয়েকে পছন্দ করে না। আর ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড খারাপ, ছেলেদের সাথে ঘোরাঘুরি করে এবং মারামারি করে। এটার জন্য আম্মু ওই মেয়েকে পছন্দ করে না। আম্মুকে অনেকবার রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু আম্মু রাজি হয় নাই। তুই একটা কিছু কর। আরে এত টেনশন নিতেছো কেন? এত টেনশন নিও না। বেশি টেনশন করলে পরে আবার অনেক সমস্যা হবে। আব্বু আম্মু যে মেয়েটাকে দেখেছে, এই মেয়েটাকে চুপচাপ চোখ বন্ধ করে বিয়ে করে ফেলো। আর তোমার গার্লফ্রেন্ড যদি বিয়েতে এসে সমস্যা করে, ওইটা না হয় আমি দেখে নিব। তুই পারবি তো ওই মেয়েটাকে দেখে নিতে? দেখ, ওই মেয়েটা কিন্তু এমনিতেই অনেক ভয়ঙ্কর। আবার তুই যদি তার সামনে যাস, তোকে এক চড় মেরে তোর মুখের 24টা দাঁত ফেলে দিবে। আরে ভাইয়া, তোমাকে তো বলেছি তুমি নিশ্চিন্তে থাকো। ওই মেয়ে আমার কোনো কিছুই করতে পারবে না। কলেজে কত মেয়েকে ইফটিজিং করেছি, সিনিয়র সিনিয়র। আর ওই মেয়ে তো কোনো কিছুই না। চলো তো এখন আমার সাথে নিচে। আর তোমার ফোনটা বন্ধ করে রাখো কয়েকটা দিন, যতদিন তুমি বিয়ে না করতেছো। ঠিক আছে, তুই যা চাইতেছিস তাই হবে। চল তাহলে এখন নিচে যাই, সবাই তো অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই বলে রাহুল আর সাগর চলে আসলো নিচে। সবাই নিজেদের গাড়ি করে মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে মারিয়া কলেজের মাঠে দাঁড়িয়ে আছে তার বান্ধবীদের সাথে। এমন সময় তার বান্ধবী বলতে লাগলো, কিরে মারিয়া, আজকে তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? রাহুলের সাথে কথা বলতে পারিস নাই নাকি তুই আজকে? তার সাথে কথা না বলতে পারলে তো তুই আবার এইরকম চুপচাপ হয়ে যাস। সকালে তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তার ফোন বন্ধ বলতেছে। ভাবতেছি তার বাড়িতে যাব, কিন্তু বাড়িতে গেলে তো আবার অসুবিধা। তার আম্মু তো আমার ব্যাপারে সব কিছুই জানে, এবং ওই দিন দেখেছে যে আমি রাস্তাঘাটে ছেলেদের সাথে মারামারি করতেছি। এখন যদি তার বাড়িতে যাই তাহলে তো আমাকে ঝাড়ু পেটা করে বাড়ি থেকে বের করে দিবে। তাহলে আর কি করবি? ওয়েট কর, হয়তো রাহুল ভাইয়ার ফোনে চার্জ নাই, এটার জন্য ফোন বন্ধ বলছে। আরে সকল কিছু ছেড়ে দিয়ে এখন তুই একটু ভালো হয়ে যা, তাহলে তুই রাহুল ভাইয়াকে বিয়ে করতে পারবি। আমার দ্বারা এটা কখনো সম্ভব না। আমি এটা ছাড়তে পারবো না। আমি যদি এটা ছেড়ে দিই তাহলে কলেজের বখাটে ছেলেরা আবারও মেয়েদের উপরে অত্যাচার করবে এবং ইফটিজিং করবে। তখন আমি আবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের সাথে আবারও মারামারি করব। তাহলে এক কাজ কর, তুই এই কলেজ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যা। ওইখানে গিয়ে তুই ভালো থাকতে পারবি। এই কলেজে থেকে দাদাগিরি করার দরকার নাই তোর। পারমিতার কথা শুনে মারিয়া চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর ঘন্টা দিতেই মারিয়া তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসলো ক্লাসরুমে। এদিকে সাগর রাহুলকে এবং তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো মেয়ের বাড়িতে। সবাই সোফায় বসে আছে। এমন সময় মেয়েকে নিয়ে এসে চেয়ারে বসালো। সবাই মেয়ে খুব পছন্দ হয়েছে। এদিকে রাহুল হ্যাঁ বলবে নাকি না বলবে কিছুই চিন্তা ভাবনা করতে পারছে না। বারবার শুধু মারিয়ার কথা এবং মারিয়ার মারামারিগুলো চোখে ভাসতেছে। এমন সময় সাগর বলতে লাগলো, আম্মু আব্বু ভাইয়া রাজি আছে। আসলে শরম পাইতেছে। আমাকে ইশারা দিয়ে বলেছে যে ভাইয়া এই বিয়ে করতে রাজি আছে। আচ্ছা ভাবি, আপনাদের বিয়ে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে আপনার? না, সমস্যা হবে না, তবে আব্বু আম্মুর যা সিদ্ধান্ত তাই হবে। রাহুল, তুমি মরিয়মের সাথে তার রুমে যাও, গিয়ে তোমার কথাবার্তা বলে আসো। আমরা এদিকে তোমাদের বিয়ের সকল কিছু নিয়ে কথাবার্তা বলে ফেলি। সাগর রাহুলকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিল। এদিকে বিয়ের কথাবার্তা চলতেছে। সামনের সপ্তাহে তাদের বিয়ে। সাগর তো মহা খুশি, তার বড় ভাইয়ের বিয়ে হবে। দুপুরে বিয়ের সকল কথাবার্তা বলে চলে আসলো সবাই বাসায়। সাগর তার ড্রেস চেঞ্জ করে লুঙ্গি আর একটা গেঞ্জি পরে মাত্র বিছানায় শুয়েছে। এমন সময় রাহুল এসে বলতে লাগলো, সাগর, মারিয়া যদি জানতে পারে তাহলে তো সে সোজা তার বন্ধু বান্ধবীদের নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে। তখন আমরা কি করব?
তখন যদি মরিয়মের আব্বু আম্মু জানতে পারে তাহলে তো খুবই সমস্যা হবে। তুই কিছু একটা কর। আরে ভাইয়া, এত চিন্তা করো না। আর মারিয়া কোন কলেজে পড়ালেখা করে আমাকে একটু কলেজের নামটা বলো, আমি দেখতেছি কি করা যায়। SM ইন্টারন্যাশনাল কলেজে লেখাপড়া করে। আর তুইও তো ওই কলেজে ভর্তি হয়েছিস, কিন্তু একদিনও তো কলেজে যাস নাই। আরে হ্যাঁ, তার মানে মারিয়া আপু ওই কলেজে লেখাপড়া করে। আচ্ছা, তুমি চিন্তা করো না, তোমাদের বিয়ের তো আর 1 সপ্তাহ সময় আছে। আমি 1 সপ্তাহের মধ্যে একটা কোনো কিছু করে ফেলবো। তোমার বন্ধু বান্ধবদের বিয়েতে দাওয়াত দিবে, কিন্তু বলবে যে কাউকে না বলার জন্য। যদি বলে দেয় তাহলে কিন্তু মারিয়া আপুর কানে অবশ্যই যাবে। আচ্ছা, তুমি এখন থাকো, আমি বাহির থেকে আসতেছি। আর তোমার বাইকের চাবিটা দাও তো। এই নে বাইকের চাবি। টাকা পয়সা লাগলে তুই আমাকে বল, আমি টাকা পয়সা দিতে রাজি আছি। তবু ওই মেয়ের হাত থেকে আমাকে বাঁচিয়ে নে। কোনো রকম মরিয়মের সাথে আমার বিয়েটা দিয়ে দে, বাকিটা আমি দেখে নিতে পারবো। আচ্ছা ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি দেখে নিব। টাকা পয়সা লাগলে আমি অবশ্যই তোমাকে জানাবো। এই বলে সাগর তার বাইক নিয়ে চলে আসলো কলেজে। এসে দেখে মারিয়া বসে আছে গাছতলায়। মারিয়া এখনও জানে না রাহুলের ভাই যে সাগর। এদিকে সাগর মারিয়ার দিকে এক পলক তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ইস, এটা তো দেখি পুরা লাল গোলাপের পরি। ভাইয়া যে কত বড় জিনিস একটা মিস করেছে, এটা ভাইয়া জানে না। আর আব্বু আম্মু কেমন এই মেয়েটাকে খুব ভালোভাবে না দেখে কিভাবে ওই মেয়ের সাথে বিয়ে দিল। যাই হোক, দেখা যাক পানি কতটুকু গড়িয়ে যায়। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসি, দেখি স্যারকে পটিয়ে কোনো কিছু করা যায় কিনা। এসবই ভাবতে ভাবতে সাগর চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। সাগরকে এই এলাকার প্রায় অনেক লোক চিনে, কারণ সাগরের আব্বু একজন বিজনেসম্যান এবং এই কলেজের সাধারণ একজন সভাপতি। সাগরকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে সাগর, তুমি হঠাৎ আমার ক্যাবিনে আসলে? আর তুমি কলেজে ভর্তি হয়েছ প্রায় 2 মাস হয়ে গেছে, এর মধ্যে মাত্র 1 দিন এসেছো। কলেজে তো ঠিক মতো আসতে হবে। কলেজে ঠিক মতো না আসলে তুমি কিভাবে সামনে পরীক্ষায় বসবে? আসলে স্যার, কলেজে নতুন ভর্তি হয়েছি তো, আর বন্ধু বান্ধবরা ঘুরতে গেছে। তারা না আসলে আমি একা একা কিভাবে আসি বলেন। আজকে আসলাম আপনার সাথে জরুরি একটা কথা বলার জন্য। আপনি একটু আব্বুর সাথে কথা বলে একটু বলবেন যে কলেজের সবাইকে নিয়ে কোথাও যাতে ঘুরতে যাওয়া যায় এই সপ্তাহের মধ্যে। আগামী শুক্রবারে ফেললে অনেক ভালো হয়, কারণ এখন তো কলেজ শনিবারে বন্ধ থাকে। হ্যাঁ, তোমার কথা না হয় মানলাম। অনেক বছর তো হয়েছে কোথাও ঘুরতে যাই না কলেজ থেকে। আচ্ছা, তোমার আব্বুর সাথে এখন একটু কথা বলতেছি। তুমি এখানে বসো, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে স্যার, আমাকে না হয় জানিয়ে দেন। আর একটা কথা, আব্বু যাতে জানতে না পারে আমি আপনাকে এই প্ল্যানটা বলেছি। যদি জানতে পারে তাহলে আমাকে বকাবকি করবে, বুঝতেই পারছেন আপনি। আরে চিন্তা করো না, আমি তোমার কথা বলবো না। এ বলে প্রিন্সিপাল স্যার তার ফোনটা হাতে নিয়ে চলে আসলো বারান্দায়। সাগরের আব্বুর কাছে কল দিতে সাগর আব্বু কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো প্রিন্সিপাল স্যার, আপনি হঠাৎ ফোন দিয়েছেন এই সময়, কিছু বলবেন নাকি? হ্যাঁ, বলার জন্যই আপনার কাছে কল দিয়েছি। কলেজ থেকে তো গত 2 বছর থেকে 3 বছরের মধ্যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় নাই। আমি ভাবছিলাম এবার একটু ঘুরতে নিয়ে যাওয়া যাক। চিন্তা ভাবনা করলাম এই শুক্রবারে ঘুরতে নিয়ে যাব। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবেন, এটা তো ভালো কথা, কিন্তু আমি যেতে পারবো না, কারণ শুক্রবারে আমার বড় ছেলের বিয়ে। আমি সবার সাথে কথাবার্তা বলে আপনাকে জানাচ্ছি। আর শুক্রবার মানে শুক্রবারেই যাতে যাওয়া হয়। আপনি মাইকে সবাইকে ঘোষণা করে জানিয়ে দেন। ঠিক আছে, আমি সবাইকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই বলে সাগরের আব্বু কলটা কেটে দিল। প্রিন্সিপাল স্যার হাসি মুখে ভিতরে আসতে সাগর বুঝে গেল যে তার আব্বু রাজি হয়ে গেছে। সাগর প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাকে আর কিছু বলার প্রয়োজন নেই। আমি আপনার মুখ দেখে বুঝে গেছি যে আব্বু রাজি হয়ে গেছে। এখন আপনি তাহলে মাইকে ঘোষণা করে জানিয়ে দেন। আমি তাহলে এখন বাড়িতে চলে যাই, আমার বন্ধু বান্ধব কেউ জানাতে হবে। এই বলে সাগর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তুই হুট করে ওইখান থেকে এসে আবার কোথায় চলে গেলি? আর এখন তুই কোথায় থেকে এসেছিস? এই তো একটু কলেজে গিয়েছিলাম, প্রিন্সিপাল স্যার আমাকে ফোন দিয়েছিল
কলেজ থেকে নাকি সবাইকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবারে আমিও যাব ভাবতেছি। শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে আর তুই বলতেছিস তুই ঘুরতে যাবি? তোর ঘুরতে যাওয়া লাগবে না, অন্য সময় না হয় যাবি। অন্য সময় আমি যেতে পারবো না। আর শুক্রবারে ভাইয়ার বিয়ে তো শেষ হবে সন্ধ্যার দিকে, আর আমাদের বাস ছাড়বে রাত 10টার দিকে। এর মধ্যে তো ভাবিকে নিয়ে বাড়িতে আসা হবে, তাহলে তো আমি যেতেই পারবো। আম্মু, সাগরকে মানা করতেছো কেন? তার তো এই বয়সে ঘোরাঘুরি করা দরকার। সাগর, তুই ঘুরতে যাবি, নিশ্চিন্তে থাক। এখন আব্বুর সাথে বিয়ের কি কি আনাল নেওয়া করতে হবে এসব কিছু হিসাব করে ফেল। আর তুই একটু আমার রুমে আয় তো, তোর সাথে কথা আছে। আচ্ছা, তুমি রুমে যাও, আমি আব্বুর সাথে কথাবার্তা বলে আসতেছি তোমার কাছে। এই বলে সাগর তার ভাইকে একটা চোখ টিপ দিয়ে চলে আসলো তার আব্বুর রুমে। সাগর এবং তার আব্বু সব কিছু হিসাব করে সাগর চলে আসলো তার ভাইয়ের রুমে। রাহুল সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই তো কলেজ থেকে রাত 10টার দিকে বাস ছেড়ে দিবি, কিন্তু এর মধ্যে যাতে মারিয়া আমার বিয়ের খবর না জানতে পারে। যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। আরে ভাইয়া, তুমি এত চিন্তা করো না। মারিয়া আপুকে কিভাবে কি করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। কালকে কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে মারিয়া আপুর ঘাড়ে সব কিছু দিয়ে আসবো। ওনার ঘাড়ে সব কিছু দিয়ে আসলে উনি ওইদিকেই সব কিছু দেখাশোনা করবে, আর এইদিকে তোমার বিয়েটা হয়ে যাবে। তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে এসেছে বলতো আমাকে? আগে যদি জানতাম তাহলে তো তোর মাথাটা কেটে আমার মাথায় লাগিয়ে নিতাম, যাতে তোর মাথার বুদ্ধি আমার কাছে থাকতো আর আমার বড় মাথা তোর কাছে থাকতো। এই নে, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে তুই না হয় কিছু খেয়ে নিস। সাগর রাহুলের রুম থেকে চলে আসলো তার রুমে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল ইমন, ইমতিয়াজ এবং মিরাজকে। গ্রুপ কলে কল দিতেই তারা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে শালা, তুই হঠাৎ গ্রুপ করে কল দিচ্ছিস? জরুরি কিছু বলবি নাকি? হ্যাঁ, জরুরি কিছু বলার জন্যই তো গ্রুপ কলে কল দিয়েছি, না হলে কি কল দিতাম? শোনো, শুক্রবার রাত 10টায় আমাদের কলেজ থেকে বাস ছেড়ে যাবে ঘোরার জন্য। 3 দিন থাকবে। তোরা যদি যেতে চাস তাহলে বল, আমি প্রিন্সিপাল স্যারকে কালকে বলে আসবো। আমরা একা যাব কেন? তুই যাবি না নাকি আমাদের সাথে? নাকি আমাদেরকে একা একা ফেলে আবার চলে আসবি তুই? আরে না, একা ফেলে রেখে চলে আসবো কেন, আমিও যাব। প্রিন্সিপাল স্যারকে তো আমি বলেছি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তোরা কবে বাড়িতে ফিরবি আমাকে বল, তোদের সাথে জরুরি কথা আছে। আমরা তো বাড়িতে ফিরে এসেছি, সন্ধ্যায় চায়ের দোকানে দেখা কর, এরপরে যা বলার বলিস আমাদেরকে। আচ্ছা, সন্ধ্যায় তাহলে দেখা করব। এই বলে সাগর কলটা কেটে দিল। এইদিকে মারিয়া তার রুমে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কিরে মারিয়া, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস কেন? সকালবেলা খাওয়া দাওয়া করে গেলি না, আবার দুপুরে এসে খাবার খেলি না, এখন সন্ধ্যা হয়ে গেছে এখনো খাবার খাচ্ছিস না, কি হয়েছে তোর? কিছু হয় নাই, এমনিতেই খাবার খাই না। আর আমি কলেজের খাবার খেয়েছি, এটার জন্য এখন আর ক্ষুধা নেই। রাতে আব্বু আসলে তারপরে একসাথে খাবার খাবো। আচ্ছা, তোর যেটা ভালো লাগে সেটাই কর, তোকে আর জোর করবো না। আমি তাহলে এখন নিচে যাই। মারিয়ার আম্মু চলে গেল নিচে। এদিকে মারিয়া তার ফোনটা হাতে নিয়ে রাহুলকে কল দিল, কিন্তু রাহুলের ফোন এখনো বন্ধ। এটা দেখে মারিয়া মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, ছেলেটা তো এতক্ষণ ফোন বন্ধ করে রাখে না, আজকে হঠাৎ কি হয়েছে? সে সারাদিন ফোন বন্ধ করে রেখেছে, আবার এখনও ফোন বন্ধ বলতেছে। একবার তাদের বাড়িতে গিয়ে দেখে আসবো নাকি কি হয়েছে। না না, তাদের বাড়িতে যাওয়া যাবে না এখন। আর আমাকে ভালো হতে হবে, ভালো হলে রাহুলের আম্মু এমনিতেই আমাকে মেনে নেবে। এসব বলতেছে মারিয়া। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মায়েশা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে মায়েশা বলতে লাগলো, কিরে মারিয়া, তোর কি খবর? তুই কলেজে এসেছিস ঠিকই, কিন্তু আমাদের সাথে ঠিকমতো কথা বলছিস না কেন? আরে তেমন কিছু না, আজকে রাহুল একবারও কল দেয় নাই, তো এটার জন্য আর কি একটু চিন্তিত। তার বাসায় কিছু হয়েছে নাকি এটা নিয়ে চিন্তা করছিলাম। আরে ওর কথা বাদ দিয়ে খাওয়া দাওয়া ঠিকমতো কর, তার কথা এত চিন্তা করতে হবে না। আর আমি তার ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি সে নাকি অস্ট্রেলিয়া গেছে তাদের অফিসের কাজে সকালের দিকে, তাই হয়তো তার ফোনটা বন্ধ। ও আচ্ছা, এখন তাহলে রাখি, পরে কথা হবে। গিয়ে খাওয়া দাওয়া করে নিই, খুব ক্ষুধা লাগছে, সারাদিন কিছুই খাই নাই। এ বলে মারিয়া নিচে এসে খাওয়া দাওয়া করে বসে রইল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় সাগর চলে আসলো চায়ের দোকানে। সবাই একসাথে বসে আছে। এমন সময় সাগর সবাইকে
বলতে লাগলো। শোন, তোদেরকে একটা কথা বলি, তোরা যে করেই হোক আমাদের কলেজের মারিয়া আপুকে কয়েকটা দিন ব্যস্ত রাখতে হবে। তাকে কেন আমরা ব্যস্ত রাখবো? কি হয়েছে সেটা বল আগে। আরে শালা, আমার কথাটা পুরো শেষ হতে দে, এরপরে না হয় তোরা যা প্রশ্ন করার প্রশ্ন করিস, আমি সব প্রশ্নের উত্তর দিব। মারিয়া আপুর সাথে রাহুল ভাইয়ার রিলেশন আজকে প্রায় 4 বছরের, কিন্তু মারিয়া আপু তো মারামারি করে। এটার জন্য আম্মু মারিয়া আপুকে পছন্দ করে না। ভাইয়ার জন্য অন্য একটা মেয়ে ঠিক করেছে, ওই মেয়ের সাথে বিয়ে হচ্ছে শুক্রবারে। আর আমি শুক্রবারে কেন যাওয়ার জন্য বলেছি জানিস? যাতে ভাইয়ার বিয়েটা শেষ হয়ে গেলে বউকে নিয়ে তো বাড়িতে নিয়ে আসবে, বাকিটা ইটিস পিটিস করে ফেললে আর কেউ কিছু করতে পারবে না। এখন তোর আশা করি বাকিটা বুঝে গেছিস। হ্যাঁ, বাকিটা তো বুঝে গেছি, কিন্তু তুই বুঝতে পারছিস যদি মারিয়া আপু একবার কোথাও থেকে জানতে পারে যে তোর ভাই বিয়ে করে ফেলেছে, তাহলে তোর ভাইয়ের কি অবস্থা হবে সেটা নিয়ে একবার চিন্তা কর। মারিয়া আপু কিন্তু এমনিতে অনেক ডেঞ্জারাস। প্রথম দিনই তো আমাকে ইফটিজিং করেছে, কিন্তু তোর কারণে আমি বেঁচে গেছি। আমার কারণে বেঁচে গেছে, এখন ধরে নে সে আর কোনো কিছুই করতে পারবে না। আমার প্ল্যান অনুযায়ী যদি তোরা কাজ করতে পারিস তাহলে মারিয়া আপু ভাইয়ার বিয়েতে আসতেই পারবে না। চল আমরা ওইদিকে গিয়ে বসে এরপরে তোর কাছ থেকে প্ল্যানটা শুনে নি। এখানে অনেক মানুষ আছে, যদি এই সব কিছু জানতে পারে তাহলে কোনো না কোনোভাবে মারিয়া আপুর কানে চলে যাবে কথাগুলো। সাগর সবাইকে নিয়ে চলে এসেছে তাদের বাইকের কাছে। সাগর সবাইকে সবকিছু বুঝিয়ে দিতেছে। সবাই সবকিছু বুঝিয়ে নিয়ে বলতে লাগলো। ঠিক আছে বন্ধু, কাজ হয়ে যাবে। তুই যে প্ল্যান বলেছিস, এই প্ল্যান অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে মারিয়া আপু কেন, মারিয়া আপুর 14 গোষ্ঠী আমাদের হাতে বন্দি থাকবে। সাগর তার বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলো বাড়িতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সোফায়। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো। সাগর, বাড়ি সাজানোর জন্য বলে দিস, কিন্তু কালকে সকালে চলে আসার জন্য। যা করার তাড়াতাড়ি করতে হবে, এখন কিন্তু দিন খুবই ছোট, তাড়াতাড়ি সময় চলে যায়। হ্যাঁ আব্বু, আমি জানি দিন খুবই ছোট। আমি আসার সময় বলে এসেছি তারা খুব ভালোভাবে আমাদের বাড়িটা সাজিয়ে দিবে। সাগর তার আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় রাহুল প্রবেশ করলো সাগরের রুমে আর বলতে লাগলো। সাগর, তোর তো 2টা সিম, তোর নতুন সিমটা আমাকে দে তো, আমি একটু মরিয়মের সাথে কথা বলি। সারাদিনের ভিতরে তো আমার ফোন চালু করতে পারি নাই। যদি চালু করি তাহলে মারিয়ার কত ফোন কল আর কত মেসেজ আসবে তা বোঝানো যাবে না। এই নাও ভাইয়া আমার সিম, এটা দিয়ে তুমি কথা বলো। বিয়ের পরের দিন না হয় আমাকে দিয়ে দিবে, আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো। মারিয়া আপু তোমার বিয়েতে এসে ঝামেলা করবে না, আর উনি জানতেই পারবে না যে তোমার বিয়ে হচ্ছে। আমি আমার বন্ধুদেরকে সব কিছু বলে দিয়েছি, তারা মারিয়া আপুকে সব সময় ব্যস্ত রাখবে। আচ্ছা, খুব ভালো কাজ করছিস। টাকা পয়সা লাগলে আমাকে শুধু একবার বলবি, আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। ঘুরতে তো যাবি 3 দিনের জন্য, আমি তোর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে রাখবো না। তুই এবং তোর বন্ধু বান্ধবরা ভালোভাবে ঘোরাঘুরি করে এরপর বাসায় আসিস। বিয়ের কয়েকদিন পর যদি মারিয়া জানতে পারে তাহলে কোনো অসুবিধা হবে না। এর মধ্যে যদি জেনে যায় তাহলে অনেক বড় অসুবিধা হয়ে যাবে। তোমাকে তো বলেছি তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো কিছুই হবে না। মারিয়া আপু কেন, মারিয়া আপুর বান্ধবী এবং তার পরিবারও জানতে পারবে না যে তোমার বিয়ে হচ্ছে। এখন তাহলে তুমি তোমার রুমে যাও, আমি এখন ঘুমাবো। আর তুমি সকালে যে সময় ঘুম থেকে ওঠো ওই সময় আমাকে ডেকে দিও। কালকে অনেক কাজ আছে, প্রিন্সিপাল স্যারের সাথে প্ল্যান করতে হবে কিভাবে কি করব আর কোথায় যাব, বাড়িটাও তো সাজাতে হবে। আচ্ছা, তুই তাহলে এখন ঘুমা, আমি সকালবেলা এসে তোকে ডেকে দিব। এই বলে রাহুল ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর তার ফোনটা চার্জে রেখে ঘুমাতে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। এমন সময় রাহুল সাগরের রুমে এসে দেখে সাগর ঘুম থেকে উঠে গেছে। এটা দেখে রাহুল বলতে লাগলো। কে সাগর, তুই তো আগে কখনো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিসনি, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলি কিভাবে? আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কিভাবে এটা তুমি নিজেই জানো। সারা রাত যদি এভাবে চিৎকার করে কথা বলো তাহলে পাশের রুমে মানুষটা কিভাবে ঘুমাবে একবার চিন্তা করেছো? রাহুল তার জিহ্বায় কামড় দিয়ে বলতে লাগলো। সরি রে, আসলে আমি বুঝতে পারি নাই, আমি যে এত জোরে জোরে কথা বলি। এইসব কথাবার্তা বলতেছে রাহুল সাগরকে। এইদিকে সাগর কলেজের জন্য রেডি হয়ে চলে এসেছে নিচে। খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে বাইরে আসতেই দেখতে পেল তাদের বাড়িটা সাজানো শুরু করে দিয়েছে। সাগর ডেকোরেশনের লোকেদেরকে যেভাবে বলতেছে ডেকোরেশনের লোকেরাও সেইভাবে লিখে রাখতেছে কোথায় কি লাগাতে হবে আর কোথায় কি লাগাতে হবে না।
সব কিছু বলে সকাল 10টার দিকে চলে আসলো কলেজে। বাইক পার্কিং করে প্রিন্সিপাল স্যারের রুমে এসে স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ সাগর, আমি এখন ফ্রি আছি, বলো কি বলবে। স্যার আমরা যে যাব এইটার সকল দায়িত্ব আপনি যদি ওই মারিয়া আপুর হাতে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। কখনোই না, জেনে বুঝে নিজের পায়ে কোড়াল মারবো এটা আমি কখনোই করব না। এই মেয়ের চাইতে দ্বিগুণ ভালো হবে আমাদের কলেজের বান্টিকে দেওয়া, সে খুবই ভালো। স্যার আমি যে কেন বলতেছি মারিয়া আপুকে দেওয়ার জন্য এটা আপনি বুঝবেন না। প্লিজ আপনাকে যেটা বলেছি সেটা করেন। মারিয়া আপুকে সকল দায়িত্ব দিয়ে দেন আর মাইকে ঘোষণা করে দেন যে শুক্রবার রাত 9টার দিকে আমরা কলেজ গেট থেকে বাস বের হবে। রাত 9টায় যাতে সবাই উপস্থিত থাকে। সাগর প্রিন্সিপাল স্যারকে সব কিছু বুঝিয়ে দিয়ে বাইরে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার বাইরে এসে মাইকে ঘোষণা করে দিল সবাইকে ঘুরতে নিয়ে যাবে। সবাই তো মহাখুশি। পরক্ষণে মারিয়ার নাম শুনতেই সবাই কিছুটা ভয় পেয়ে গেল। প্রিন্সিপাল স্যার মাইকে বলতে লাগলো, সবাই শোনো, যে যে ঘুরতে যাবে কলেজ থেকে সবাই মারিয়ার কাছে নাম বলে যাবে। আর মারিয়া, তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি হয়তো মারামারি করো কিন্তু তোমাকে কখনো কোনো কিছু বলি নাই। আজকে একটা তোমাকে দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা অন্তত তুমি খুব ভালোভাবে পালন করবে আশা করি। যেই ক্লাসের ছেলেমেয়েরা যাবে তুমি সেই ক্লাসের নাম লিখে তাদের নাম নিচে লিখে রাখবে। বাস ভাড়া কত করে পড়বে এটা না হয় পরে বলে দিব আমরা সবাই। মারিয়া, তুমি আজ থেকে কাজে লেগে পড়ো। তোমাকে হেল্প করবে ইমতিয়াজ আর ইমন। ইমন আর ইমতিয়াজ, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা আজ থেকে সব সময় মারিয়ার পাশে থাকবে। আর বেশি দিন দেরি নয়, আজকে সোমবার আর মাত্র 4 দিন রয়েছে। 4 দিনের ভিতরে আমাদের সকল কিছু করতে হবে। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই 4 দিনের ভিতরে আমরা সব কিছু করে ফেলবো। এই বলে ইমন চলে আসলো মারিয়া আপুর কাছে। এদিকে মারিয়া আপু কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় ইমন মারিয়া আপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারিয়া আপু, এভাবে দাঁড়িয়ে না থেকে কাজ করতে হবে আমাদের। আর কিন্তু বেশি দিন দেরি নেই। কলেজে কিন্তু অনেক ছাত্রছাত্রী, স্যারকে কিন্তু হিসাব দিতে হবে। স্যার হিসাব নিয়ে এরপরে গাড়ির জন্য বলবে। ঠিক আছে ইমন আর ইমতিয়াজ, চলো আমরা আমাদের কাজ শুরু করে দেই। আগে উপরতলা থেকে শুরু করে আসি, নাম লিখে লিখে। এ বলে মারিয়া চলে গেল উপরতলায়। এদিকে সাগর তার বন্ধুদেরকে ইশারা করে বলে দিল সবসময় পাশে থাকার জন্য। সাগর সব কিছু বলে দিয়ে চলে আসলো বাসায়। বাড়ির গেট এবং বাড়িটা সাজানো হয়ে গেছে। সাগর দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলো বাজারে। সব কিছু দোকানে অর্ডার দিয়ে চলে আসলো বাড়িতে, কারণ সাগর জানে দোকানদার সব কিছু পাঠিয়ে দিবে। রাতে সাগর সোফায় বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, সবকিছু তো করা শেষ হয়ে গেছে, এখন শুধু বিয়ের কেনাকাটা করতে হবে। রাহুল, তুই কালকে মরিয়মকে নিয়ে শপিং করতে চলে যাবে। আমরা অন্যদিকে বাকি শপিং করে ফেলবো। মরিয়মের যা যা লাগে তাই তাই এনে দিবি। ঠিক আছে আব্বু, তুমি যা যা বলবে তাই তাই হবে। মরিমের যেটা যেটা লাগবে আমি সেটাই কিনে দেব। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো শপিং করার জন্য। এই বলে রাহুল চলে আসলো তার রুমে। এদিকে সাগর আর নিচে না থেকে তার রুমে চলে এসে ইমনকে কল দিয়ে বলতে লাগলো, কিরে ওই দিকে কি খবর? মারিয়া আপু কিছু টের পাই নাই তো? আরে না, টের পাবে কি করে? মারিয়া আপুকে তো রাত 9টা অবধি আমরা ব্যস্ত রেখেছিলাম। মারিয়া আপু খুবই ক্লান্ত হয়ে বাড়িতে চলে গেছে, হয়তো এখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। তিনি আবার তোর ভাইকে বিরক্ত করবে কি করে? ঠিক আছে, এইভাবে কয়েকটা দিন চালিয়ে নেই। বিয়েটা হয়ে গেলে বাকি কাজটা আমরা সেরে নিতে পারবো। সাগর তার বন্ধু বান্ধবদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। পরের দিন সাগর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলো। সব কিছু ফাইনাল করে বাড়িতে এসে দেখে তার আব্বু আম্মু এবং বাকি সবাই শপিং করার জন্য চলে গেছে। এদিকে সাগর বাহিরে কিছু কাজ করছিল। কাজ শেষ করে আবার চলে আসলো সন্ধ্যায় বাসায়। অন্যদিকে মারিয়া বসে আছে কলেজ মাঠে ইমন এবং ইমতিয়াজের পাশে। এমন সময় ইমতিয়াজ বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি?
সমস্যা হলে আমাদের কাছে শেয়ার করতে পারেন, আমরা দেখি কোনো কিছু করতে পারি কিনা আপনার জন্য। আরে না, তেমন কিছুই হয় নাই, এমনিতেই চিন্তিত একটু। আসলে গত 4-5 দিন ধরে আমার বয়ফ্রেন্ড ফোন রিসিভ করতেছে না, তো এটার জন্য আর কি চিন্তা করতেছি। আরে বয়ফ্রেন্ড নিয়ে চিন্তা করেন, এসব তো আসা যায়। আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করবেন না, যেহেতু আপনার বয়ফ্রেন্ড তার মানে এক জায়গায় ঠিক থাকবে। মারিয়ার চিন্তা ভাবনা না করে কাজ করতে লাগলো। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। মারিয়া তার ব্যাগপত্র গুছিয়ে চলে আসলো কলেজে। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাকে এত সকাল সকাল ডেকে আনার কারণ কি? মারিয়া, তুমি তো সকল দায়িত্ব নিয়েছিলে যে সব কিছু করবে, আর আমিও তোমাকে সকল কিছুর দায়িত্ব দিয়েছিলাম। এখন যদি তুমি এইসব কথা বলো তাহলে কিভাবে হবে? স্যার, আমি তো সকল দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তাই বলে এত সকাল সকাল আমাকে ডেকে আনবেন? আর আজকে তো শুক্রবার, দুপুরের পরে আসলেও পারতাম। দরকার ছিল, এটার জন্যই তো তোমাকে এত তাড়াতাড়ি ডেকে এনেছি। এখানে 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকার সকল খাবারের জন্য তোমার কাছে রাখবে। আর রাতে তো সবাই খাবার খাবে, তুমি ওইখানে ভালো একটা রেস্টুরেন্ট দেখে সবার জন্য খাবার নিয়ে এসো। তোমার কাছে তো লিস্ট আছে কতজন ছাত্রছাত্রী, উভয়ে গাড়িতে সবার জন্য একটা একটা করে বিরিয়ানির প্যাকেট আনবে। আর সব কিছু হিসাব করে আনার পর 15 থেকে 20টা প্যাকেট বেশি আনবে, কারণ তোমরা গোনার পরেও আরও যদি ছাত্রছাত্রী আসে তখন তো তাদেরকে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি অর্ডার দিয়ে একটু বাসায় যাব, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপরে আসব। ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ করে এরপরে না হয় আসবে। এসব বলে প্রিন্সিপাল স্যার চলে আসলো। এইদিকে মারিয়া তার ব্যাগের ভিতর টাকাগুলো রেখে একটা রেস্টুরেন্টে এসে কতজন ছাত্রছাত্রী আছে এসব হিসাব দিয়ে চলে আসলো বাসায়। এদিকে সাগর তার ভাইকে নিয়ে চলে এসেছে মারিয়াদের বাসায়। দুপুর 2টা খাওয়া দাওয়া শেষ করে কাজী সাহেব এসে রাহুল এবং মরিয়মদের বিয়ে দিয়ে চলে গেল। সাগর রাহুলের কানের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, বিয়ে তো হয়ে গেছে, এখন আর কেউ কোনো কিছু করতে পারবে না। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি সকল কাজ শেষ করে বাড়িতে চলো। আমি আবার ওই দিকে চলে যাব। আমি যদি না যাই তাহলে মারিয়া আবার যদি শুনতে পাই অনেক সমস্যা হবে। হ্যাঁ, আমি সকল কিছু ব্যবস্থা করে রেখেছি, সবার সাথে কথাও বলে রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ছেড়ে দেবে। কিছু নিয়মকানুন আছে, তো নিয়মকানুন শেষ করে। রাহুলের বিয়েটা শেষ হতেই সকল নিয়মকানুন শেষ করে মরিয়মকে নিয়ে চলে আসলো বাসায়। সাগর সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে তার ব্যাগপত্র নিয়ে চলে আসলো বাইরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল ইমনকে। ইমন কলটা রিসিভ করে বলতে লাগলো, কিরে শালা, কোথায় আছিস? রাত 8:35 বাজে, আর তোর এখনো আসার খবর নেই। তাড়াতাড়ি আয়, প্রিন্সিপাল স্যার তোর জন্য অপেক্ষা করতেছে। এই তো আমি কলেজের প্রায় সামনে চলে এসেছি, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এই বলে সাগর কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যার সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, সব কিছু তো রেডি আছে, সবাই বাসের ভিতরে বসে গেছে, খাবার দাবারের ব্যবস্থাও করে রেখেছে। তুমি একটু মারিয়ার সাথে কথা বলে আসো তো, ওইদিকে মারিয়া আছে। স্যার, আমার আর কোনো কিছুর বলার দরকার নেই। আমার বন্ধু বান্ধব এবং মারিয়া আপু সব কিছু ঠিক করে ফেলেছে। তাদের উপরে আমার অনেক বিশ্বাস আছে, তাই তো তাদেরকে সব কিছু করতে দিয়েছি। বিশ্বাস না থাকলে কখনোই দিতাম না। আপনি বাসের ভিতরে গিয়ে বসে থাকেন, আর সব বাসের ভিতরে 2 থেকে 3 জন স্যার ম্যাডাম দিয়েন কিন্তু। হ্যাঁ, সব বাসের ভিতরে 2 থেকে 3 জন স্যার ম্যাডাম দিয়ে দিয়েছে, এটা আমাকে বলতে হবে না। প্রিন্সিপাল স্যার চলে আসলো গাড়ির ভিতরে। এদিকে মারিয়া সব কিছু ভিতরে রেখে গাড়িতে উঠে পড়লো। গাড়িটা ছেড়ে দিল। মারিয়া বসে আছে জানালার পাশে, তার পাশে সিট এখনো খালি। এমন সময় সাগর এসে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, স্যার, আমার তো বসার জায়গা নেই, আমি কোথায় বসবো? তোমরা বসার জন্য জায়গা রেখেছি, তো ওই যে মারিয়ার পাশের সিট তোমার জন্য রেখেছি। আসলে তোমাকে আমার বন্ধুবান্ধবের সাথে দিতাম, কিন্তু মারিয়া যে ওইখানে সব কিছু সেট করে রেখেছে এটা আমি জানতাম না। আর মারিয়া তোমার কথাও জানে না যে তুমি আসবে, এটার জন্য সে জানে না তুমি। প্লিজ একটু তার সাথে মানিয়ে নিও।
ঠিক আছে স্যার, যেহেতু কাজ হয়ে গেছে এখন আর কি করব, যাই গিয়ে বসে পড়ি, খুব ক্লান্ত লাগতেছে। সাগর মারিয়ার পাশের সিটে বসে পড়তে মারিয়া সাগরের দিকে একবার তাকিয়ে আবারও ফোনের দিকে নজর দিল। বারবার রাহুলের নাম্বারে কল দিতেছে। এমন সময় সাগর ফিসফিস করে বলতে লাগলো, ফোন দিয়ে কোনো লাভ নেই, তাকে আমি বিয়ে করিয়ে দিয়েছি, তাকে এখন যত ইচ্ছা তত কল দেন, সে একবারও কল রিসিভ করবে না। এইসব কথা বলতেছে সাগর ফিসফিস করে। এমন সময় মারিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তুই কি আমাকে কোনো কিছু বলেছিস নাকি? না আপু, কোনো কিছু বলি নাই। আসলে আজকে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তো, ওইখান থেকে এসেছি, তাই খুব ক্লান্ত লাগতেছে, এটার জন্য আর কি ফিসফিস করে বলছিলাম ঘুমিয়ে যাব এখন। ও আচ্ছা, তাহলে ঘুমিয়ে থাক। আর একটা কথা, আমার শরীরের সাথে যাতে তোর শরীর টাচ না লাগে, টাচ যদি লাগে তাহলে তোর খবর আছে। সাগর চুপচাপ চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে মারিয়ার খুবই টেনশনে আছে, রাহুল এখনও কল ধরছে না। মারিয়া মনে মনে বলতে লাগলো, ওইখানে তো যাইতেছি, ওইখান থেকে এসে এরপরে রাহুলদের বাসায় যাব। সে আমার কল রিসিভ করতেছে না কেন, এটা জিজ্ঞেস করব। এইসব চিন্তা ভাবনাই করতেছে। এমন সময় সাগর মারিয়াকে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরেছে মারিয়া, সাগরকে ছাড়াতেও পারছে না। মারিয়া যত চেষ্টা করছে সাগর তত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতেছে। বেশ কিছুক্ষণ পর মারিয়া আস্তে করে সাগরের হাত ছাড়িয়ে বলতে লাগলো, আজ পর্যন্ত কোনো ছেলে আমার শরীরে হাত দিতে পারে নাই, আর তুই কিনা ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছিস। মনে তো চাইতেছে এখন এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলি। এসব মনে মনে বলতে বলতে মারিয়া কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকাল 7টা, গাড়ি এসে থামলো রাঙ্গামাটি। সাগর ঘুম থেকে উঠে বাইরে চলে আসলো। এসে দেখে সবাই ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় ইমন এসে বলতে লাগলো, মামা, রাতে তো দুইজন খুব ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো একে অপরকে। মানে তুই এসব কি বলতেছিস? আমি তোর কথার আগা মাথা কোনো কিছুই বুঝতেছি না। এই দেখো মামা ছবিগুলো, তাহলেই তুমি বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। সাগর ছবিগুলো দেখে চমকে উঠল। সাগরের ঠোঁট মারিয়ার ঠোঁটের সাথে লেগে আছে। মারিয়া সাগরকে জড়িয়ে ধরে আছে, আর সাগর মারিয়াকে জড়িয়ে ধরে আছে। সাগর চোখ বড় বড় করে ইমনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কেউ দেখে নাই তো এইরকম অবস্থায় আমাদেরকে? এটা তো আমি বলতে পারতেছি না, তবে ওই গাড়িতে যারা ছিল হয়তো তারা দেখেছে, তবে আমি এটা শিওর না তারা দেখেছে নাকি দেখে নাই। তুই এক কাজ করতে পারিস, সবাইকে জিজ্ঞেস করতে পারিস, আবার সবাইকে জিজ্ঞেস করলেও তোর বিপদ। আচ্ছা থাক, দেখলে দেখেছে। আর তুই পিকগুলো আমাকে পাঠিয়ে তোর ফোন থেকে ডিলিট করে দে। যদি বেশি কিছু করে তাহলে এই ছবিগুলো দেখিয়ে দিব, পরেরটা পরে দেখা যাবে কি হয়। এই বলে সাগর হোটেলে এসে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তার বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে চলে গেল। এদিকে মারিয়া বাইরে এসে তার বান্ধবীরা একে অপরকে বসে গল্প করতেছে। মারিয়াকে দেখে শারমিন বলতে লাগলো, কি রে মারিয়া, এতক্ষণ ঘুমিয়েছিস? রাতে কোনো কিছু খেয়েছিস নাকি যে এতক্ষণ ঘুমিয়েছিলি তুই? আরে না রে, কয়েকটা দিন ধরে খুবই ক্লান্ত লাগছিল, এটার জন্যই আর কি আমি একটু বেশি ঘুমিয়েছি। আচ্ছা তোরা থাক, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে মারিয়া ফ্রেশ হয়ে চলে আসলো তার বান্ধবীদের কেবিনে। ফ্রেশ হয়ে এসে বাইরে এসে সবার সাথে গল্প করতে লাগলো, আর অন্যদিকে সাগর তার বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার ভাই কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার ভাই বলতে লাগলো, কিরে সাগর, কি করিস? খাওয়া দাওয়া করছিস সকালে? না ভাইয়া, এখনও খাওয়া দাওয়া করি নাই, তবে করব আরও পরে। তা তোমাদের প্রথম রাত কেমন কেটেছে? ভালো কেটেছে তো? হ্যাঁ, ভালোই কেটেছে। আর তোর আসতে কতদিন সময় লাগবে একটু জানিয়ে দিস তো। কেন ভাইয়া, আমাকে বেশি প্রয়োজন নাকি? না, বেশি প্রয়োজন না, তোর ভাবি জিজ্ঞেস করছিল তো, এটার জন্য আর কি তোকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, তোর টাকা লাগলে আমাকে ফোন দিস, আর আমি তোকে 20,000 টাকা পাঠিয়ে দিতেছি, উঠিয়ে একটু আনন্দ ফুর্তি করিস। বাজার জিনিস কিন্তু একদম খাবি না। ঠিক আছে ভাইয়া, টাকা তাহলে পাঠিয়ে দাও, আমরাও ঘোরাঘুরি করি। রাহুল টাকা পাঠিয়ে দিল। এদিকে সাগর তার বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাঘুরি করে বিকালে চলে আসলো। ঘোরাঘুরি করে আবারও চলে আসলো গাড়ির কাছে। এমন সময় প্রিন্সিপাল স্যার সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, সারাদিন কোথায় ছিলে? সবাইকে খাওয়া দাওয়া করে ফেলেছে, আর তোমরা কিনা একা একা ঘোরাঘুরি করে চলে এসেছো? আসলে স্যার, আমরা একটু ওই দিকে গিয়েছিলাম, পরে হাঁটতে হাঁটতে কখন যে
অনেক দূর এগিয়ে গেছি, খেয়াল নেই। আর কিছু প্রয়োজন নাকি? না, কিছু প্রয়োজন না, এমনিতেই। আর রাতের খাওয়া দাওয়া আমরা নিজেরা করব নাকি হোটেল থেকে খাবার, কোনটা? আমরা তো রান্নার জন্য কোনো কিছু নিয়ে আসি নাই। হোটেল থেকে খাওয়া দাওয়া করাটাই বেটার হবে, যেহেতু আমরা কোনো কিছু নিয়ে আসি নাই। রাতে তাহলে হোটেলে ভালো মন্দ খাওয়া হবে, কি বলেন স্যার? হ্যাঁ, তোমরা খাবে, তাহলে ভালো মন্দই তো খাওয়াতে হবে। তুমি একটা টিম তৈরি করো, 4 থেকে 5 ভাগ করে তোমরা ঘোরাঘুরি করবে। যেহেতু আমরা 3 দিন থাকবো, আজকের দিন তো চলেই গেল, কালকে এবং পরশুদিন রাতে আমরা রওনা দিব। ঠিক আছে স্যার, আমি 3টা টিম তৈরি করতেছি। মারিয়া আপুর সাথে কথা বলে। এই বলে সাগর, ইমন আর ইমতিয়াজ চলে আসলো মারিয়ার কাছে। মারিয়াকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, মারিয়া আপু, প্রিন্সিপাল স্যার বলেছে আপনার সাথে কথাবার্তা বলে এরপরে 3 থেকে 4টা দলে ভাগ করে আপনাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতাম। তোমাকে আর বলতে হবে না, আমি 4টা ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা গ্রুপে 10 জন করে থাকবে। তুমি থাকবে ওই গ্রুপের, ইমন থাকবে আমাদের গ্রুপে, আর ইমতিয়াজ থাকবে আর একটা গ্রুপে, আর প্রিন্সিপাল স্যার বাকি সবাইকে নিয়ে থাকবে। সাগর আর বেশি কথা বলল না, ওইখান থেকে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যার সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, মারিয়া আপু তো টিম তৈরি করে ফেলেছে, কালকে আমরা সবাই ঘুরতে যাব। সাগর প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো বাসের ভিতর। চুপচাপ বসে আছে, এমন সময় বাসের ভিতরে আসলো মারিয়া। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করো? যাও বাহিরে যাও, আমার একটা কাজ আছে। আমি এখন বাহিরে যাব না, বাহিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার জরুরি কাজ আছে, এটার জন্যই তোমাকে বলেছি যে বাহিরে যাও, 5 থেকে 10 মিনিট পর আসবে। সাগর মারিয়া চোখের দিকে তাকিয়ে চলে আসলো বাইরে, কোনো কিছু বলতে পারলো না মারিয়াকে। বেশ কিছুক্ষণ পর মারিয়া গাড়ির ভিতর থেকে বের হয়ে আসতে সাগর আবারও গাড়ির ভিতর ঢুকে গেম খেলতে লাগলো তার বন্ধু বান্ধবদের সাথে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে বাইরে বসে সবাই গল্প করতেছে। গল্প করার ফাঁকে এমন সময় প্রিন্সিপাল স্যার বলে ওঠেন, সাগর, তোমার বড় ভাইয়ের তো বিয়ে হয়েছে, তোমার বড় ভাইয়ের বউকে তো দেখলাম না। তোমার ফোনে পিক আছে নাকি? চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে বলে কথা, বউকে তো দেখতেই হবে। কেমন? প্রিন্সিপাল স্যারের কথা শুনে মারিয়া সাগরের দিকে চোখ বড় বড় করে তাকালো। এদিকে সাগর মনে মনে বলতে লাগলো, এই রে, যদি এবার মারিয়া আপু প্রশ্ন করে তাহলে তো ধরা খেয়ে যাব। সাগর ইমনকে ইশারা করতেই ইমন মারিয়ার মনটা অন্যদিকে নিয়ে গেল। এদিকে সাগর প্রিন্সিপাল স্যারকে ইশারা করতে প্রিন্সিপাল স্যার চুপ হয়ে গেল, কিন্তু মারিয়া সে আগের মতোই তাকাচ্ছে সাগরের দিকে। এটা দেখে সাগর চলে আসলো অন্য পাশে। বেশ কিছুক্ষণ পর মারিয়া সাগরের কাছে এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুমি কি খলিল চৌধুরীর ছোট ছেলে? আর তোমার ভাইয়ের নাম কি রাহুল চৌধুরী? হ্যাঁ, আমি খলিল চৌধুরীর ছোট ছেলে, আর আমার বড় ভাইয়ের নাম রাহুল চৌধুরী। তুমি কি জানো না তোমার ভাই যে আমার সাথে রিলেশন করেছে 6 বছর আগে? তোমার ভাই কিভাবে বিয়ে করতে পারলো অন্য একটা মেয়েকে? গত 4 দিন ধরে আমি তোমার ভাইকে ফোন নাম্বারে কল দিতেছি, একবারও কল রিসিভ করে নাই, ফোন বন্ধ বলতেছে। তার মানে এটার জন্যই ফোন বন্ধ করে রেখেছে, তাই না? হ্যাঁ, মারিয়া আপু এটার জন্যই বন্ধ করে রেখেছে। আর আপনি প্লিজ কান্না করবেন না, আপনি কান্না করলে আমার খুব খারাপ লাগবে। তোমার খারাপ লাগবে কেন? তুমি তো তার ছোট ভাই, তুমি তো সব কিছুই জানো, তারপরও আমাকে কোনো কিছুই বলো নাই। এই বলে মারিয়া কান্না করতে করতে ওইখান থেকে চলে গেল তার বান্ধবীদের কাছে। মারিয়াকে কান্না করতে দেখে তার বান্ধবীরা বলতে লাগলো, কিরে মারিয়া, কান্না করতেছিস কেন? কি হয়েছে? কেউ কিছু বলছে নাকি তোকে? না, কেউ কিছু বলে নাই। রাহুল আমাকে ঠকিয়েছে। সে আমার সাথে 6 বছর রিলেশন করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সাগর তো তার ছোট ভাই, এটা আমি আগে জানতাম না, আজকে জানতে পারলাম। রাহুল ভাইয়া এরকম একটা কাজ করতে পারবে আমরা আগে কখনোই ভাবতে পারি নাই। এখন কি করবি তুই? এখন তো কোনো কিছু করতেও পারবি না, কারণ তাদের বিয়ে হয়ে গেছে। কে বলেছে কিছু করতে পারবে না? অবশ্যই করতে পারবে। মারিয়া, আমি তোকে একটা বুদ্ধি দিতেছি। যেহেতু তুই রাহুল ভাইয়াকে পাস নাই, এখন তো সাগর আছে,
তুই সাগরকে বিয়ে করে রাহুলের কাছে থেকে প্রতিশোধ নে। একমাত্র এটা ছাড়া আর কোনো উপায় নেই। তুই একবার চিন্তা ভাবনা করে দেখ, এটাই তোর শেষ অপশন। মারিয়া চিন্তা ভাবনা করে দেখে ময়নার কথা একদম ঠিক, এটাই তার শেষ অপশন। মারিয়া তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন দিল তার আব্বুর কাছে আর বলতে লাগলো, হ্যালো আম্মু, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। আমি গতকাল পরশুদিন বাড়িতে ফিরলে তোমাদের সাথে আমি সরাসরি কথা বলবো। আমার কথাগুলো মানতে হবে তোমাদেরকে। ঠিক আছে মা, আগে তুই ঘোরাঘুরি করে আয়, এরপরে যা যা বলবি আমরা তাই তাই করতে রাজি আছি। তুই ঘোরাঘুরি করে মনটা ফ্রেশ রেখে এরপরে আসিস। মারিয়া তার আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো সাগরের কাছে। সাগরকে উদ্দেশ্য করে মারিয়া বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবতেছো? যেটা হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে, এখন এটা নিয়ে আর আফসোস করি না আমি। তবে তোমার ভাইয়ার জন্য তোমাকে খুব শাস্তি পেতে হবে, এটা বলে দিলাম। মানে আমি শাস্তি পাবো কেন? আমি কি করেছি আপনাকে? আমি তো কোনো কিছুই করি নাই যে আপনি আমাকে শাস্তি দিবেন। এটা আজকে তুমি বুঝবে না, এখান থেকে বাড়িতে যাই, এরপরে তুমি নিশ্চয়ই দেখতে পারবে তোমার কি হয়। শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকো তুমি এবং তোমার ভাই। ঠিক আছে, দেখা যাবে কি শাস্তি দিতে পারেন আপনি আমাকে এবং আমার ভাইকে। এই বলে সাগরও ওখান থেকে চলে আসলো তার বন্ধু বান্ধবদের কাছে। তাদেরকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়েতেই ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7:22। তিনজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে কফি খেয়ে বাইর হয়ে পড়লো হাঁটাহাঁটির জন্য। তিন বন্ধু হাঁটাহাঁটি করতেছে। অন্যদিকে মারিয়া ঘুম থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়ে তাকাতেই দেখতে পেল সাগর এবং তার বন্ধুরা হাঁটাহাঁটি করতেছে। এটা দেখে মারিয়া ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে সাগরের উপর ঢেলে দিল। এটা দেখে সাগর কি করবে বুঝে উঠতে পারছে না। উপরে তাকাতেই দেখতে পেল মারিয়া দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি আমার উপরে পানি ঢেলে দিয়েছো কেন? আমি আপনাকে দেখি নাই, আর আপনি আমার রুমের নিচে দাঁড়িয়ে আছেন কেন? আমি কি আপনাকে দেখে পানি ঢেলে দিয়েছি নাকি? আপনি আমার রুমের নিচে এসে দাঁড়িয়েছিলেন, এটা যেন আমি পানি ঢেলে দিয়েছি? এখান থেকে চলে যান। সাগর রেগে চলে আসলো রুমে। ড্রেস চেঞ্জ করে বাইরে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় প্রিন্সিপাল স্যার সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, সব কিছু ঠিকঠাকভাবে চলতেছে। আমি চাইছিলাম কি কালকে রাতে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য, তুমি কি বলো? কালকে যেহেতু ভাবছেন বাড়ির দিকে রওনা দিবেন, তাহলে বাড়ির দিকে না হয় রাতের দিকে রওনা দিব। কালকে রওনা দিলে তো 3 দিন হবেই। হ্যাঁ, কালকে রাতে রওনা দিলে 3 দিন হবে। প্রিন্সিপাল স্যার সাগরের সাথে কথাবার্তা বলে চলে আসলো অন্যর পাশে। দেখতে দেখতে বিকেল হলো। বিকেলে সবাই ঘোরাঘুরি করে আবার চলে আসলো হোটেলে। যে যার মতো চলচল করতেছে। এদিকে মারিয়া চুপচাপ বসে থাকে। এটা দেখে ময়না বলতে লাগলো, এইভাবে চুপচাপ যদি বসে থাকিস তাহলে কিভাবে হবে বল? তোর তো কোনো কিছু একটা করতে হবে। তুই সাগরের মাধ্যমে তার বড় ভাই এবং সাগরকে শাস্তি দিতে পারবি। এখন যদি ভেঙে পড়িস তাহলে তো তুই কোনো কিছুই করতে পারবি না। আমি ভেঙে পড়ি নাই রে ময়না, আসলে অনেক দিনের রিলেশন তো, তাই তাকে ভুলতে পারি না। আচ্ছা যাই হোক, আমাকে একটু একা থাকতে দে, তোরা একটু বাহির থেকে ঘুরে আয়। কালকে তো আবার চলে যাব, আর ঘুরোঘুরি করতেই পারবো না। ময়না চলে আসলো বাহিরে। মারিয়া একা বিছানায় শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেল খেয়াল নেই। রাতে ঘুম ভাঙতে মারিয়া চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে বসে গল্প করতেছে। এটা দেখে মারিয়া তাদের সাথে যুক্ত হলো। গল্প করতে করতে রাত 9টা বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করে সাগর তার রুমে আসতেই যাবে। এমন সময় পেছন থেকে মারিয়া বলতে লাগলো, সাগর, তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, তুমি কিন্তু এখনো দাও নাই। ভাবির পিক আমার ফোনে নাই, তাই আমি দেখাতে পারতেছি না আপনাকে। আপনি না হয় পরে দেখে নিয়েন আমাদের বাড়িতে গিয়ে। তোমাদের বাড়িতে গিয়ে দেখে নিব কেন, সারা জীবন দেখে যাব, চিন্তা করো না। এই বলে মারিয়া ওইখান থেকে চলে আসলো তার রুমে। এদিকে সাগর মারিয়ার কোনো কথাই বুঝতে পারল না। মারিয়া কি বলতেছে। রাতে খাওয়া দাওয়া করে আবারও আগের মতো সবাই বাসে উঠে পড়ল গন্তব্য কলেজ। সাগর আবারও মারিয়ার পাশে সিটে বসেছে। সবাই ঘুমিয়ে গেছে। এদিকে সাগর ফোনের সাউন্ড একদম কমিয়ে রেখে গেম খেলতেছে। এমন সময় মারিয়া হুট করে সাগরের গলা টিপে ধরল। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে তার ফোনটা নিচে রেখে মারিয়ার হাত সরিয়ে ফেলল আর বলতে লাগলো, এই আপনি কি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছেন নাকি?
আপনার হাবভাব দেখে তো বোঝা যাইতেছে আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছেন। এটা তো মাত্র শুরু, আরও কত কিছু দেখতে পারবে। তোমাকে এবং তোমার ভাইয়াকে কিভাবে কত ধরনের শাস্তি দিতে পারি আমি। তুমি যখন ঘুমিয়ে যাবে তখন তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। আপনার তো সাহস কম না, আমাকে হুমকি দেন। আমি কিন্তু এইসব হুমকি দিয়ে ভয় পাই না। আপনি কিন্তু আমার পাশে বসেছেন, আমি চাইলে কিন্তু আপনার অনেক কিছু করে ফেলতে পারি। কি করবি তুই দেখি, তুই আমাকে কি করতে পারিস দেখি। সাগর কোনো কিছু করলো না, চুপচাপ আবারও গেম খেলতে লাগলো। এইদিকে মারিয়া সাগরের পাশে বসে আছে, কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরদিন সকাল 7টা, ঘুম ভাঙতে সবার বাড়িতে চলে গেল। মারিয়া তাদের বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মারিয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু কোথায়? ওনাকে তো দেখতেছি না। তোর আব্বু রুমের ভিতরে আছে, তো এখানে বস, আমি তোর আব্বুকে ডেকে নিয়ে আসছি। আজকে অফিসে যাবে না বলে ঘুম আসছে। এই বলে মারিয়ার আম্মু চলে আসলো রুমে। মারিয়ার আব্বুকে ডেকে নিয়ে চলে আসতেই মারিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু তুমি একটু চৌধুরী বাড়িতে যেতে পারবে? চৌধুরী বাড়ির ছোট ছেলে সাগরের সাথে আমার বিয়ে ঠিক করতে পারবে? হঠাৎ তুই এইসব কি বলতেছিস? চৌধুরী বাড়ির ছোট ছেলের সাথে তোর বিয়ে ঠিক করব কেন? সে তো তোর চাইতে অনেক ছোট, আর তুই বলতেছিস তার সাথে বিয়ে ঠিক করার জন্য? হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটাই করো। চৌধুরী বাড়ির ছোট ছেলের সাথে আমার বিয়ে ঠিক করো। তারা রাজি না হলেও রাজি করাও। আমি ওই বাড়ির বউ হয়ে যাব, মানে ওই বাড়িরই বউ হয়ে যাব। এখন আমি রুমে গেলাম ঘুমাতে। ঘুম থেকে উঠে যাতে তোমার মুখ থেকে শুনতে পাই তারা বিয়ের জন্য রাজি হয়েছে। এই বলে মারিয়া চলে আসলো তার রুমে। এদিকে মারিয়ার আব্বু মারিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হঠাৎ মেয়ের মাথায় এই ভূত চেপেছে কেন? মেয়ে তো আগে কখনো এরকম কিছু বলে নাই, হঠাৎ এরকম বলতেছে। দেখো, মেয়েটা ঘুমাতে গেছে, মেয়েটা যেটা বলতেছে সেটাই করো। তাড়াতাড়ি চৌধুরী বাড়িতে যাও, গিয়ে চৌধুরী বাড়ির সবার সাথে কথা বলে আসো। দরকার পড়লে তাদের পায়ে পড়বে, তবে আমাদের তারপরেও মেয়ের কথা রাখতে হবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো করতেই হবে। এ বলে মারিয়ার আব্বু চলে আসলো বাইরে। গাড়িটা বের করে চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পরে চলে আসলো রাহুলদের বাড়িতে। কলিং বেল দিতেই রাহুলের আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়ার আব্বুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে এসেছেন কেন? আপনি এখান থেকে চলে যান। আপনার মেয়ের যেরকম খারাপ কাজ করে ওই রকম মেয়ের বাবাকে আমরা দেখতে চাই না। দেখেন, আমার মেয়ে কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আর আগের মতো মারামারি করে না। আপনার ছেলে তো ওই কলেজে পড়ালেখা করে, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করতে পারেন। মারিয়া কোনো ছেলের সাথে মারামারি করে না, কি করে না। হ্যাঁ, আমি জানি আপনার মেয়ে ভালো হয়ে গেছে, তারপরেও আপনার মেয়েকে আমরা মেনে নেব না। আপনি এখান থেকে চলে যান। সাগরের আম্মু বারবার বলতেছে চলে যাওয়ার জন্য। হঠাৎ করে মারিয়ার আব্বু সাগরের আম্মুর পায়ে হাত দিয়ে বলতে লাগলো, প্লিজ, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, আমার কথাটা একটু রাখেন। আমার মেয়েকে আপনারা বাঁচাতে পারেন, প্লিজ আমার কথাটা একটু রাখেন। সাগরের আম্মু মারিয়ার আব্বুকে বাড়ির ভিতর নিয়ে আসলো। মারিয়ার আব্বু সোফায় বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাসায় এসেছেন? কিছু বলবেন নাকি? হ্যাঁ, বলার জন্যই এসেছি। আমি আমার মেয়েকে আপনার ছোট ছেলের হাতে তুলে দিতে চাই, মানে আপনার ছোট ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আপনি এসব কি বলতেছেন? সাগরের বয়স এখনো 20 হয় নাই, আর আপনি বলতেছেন যে তার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? আপনার মেয়ের বয়স তো অনেক। আমরা আমাদের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারবো না। আমি আপনাদের পায়ে পড়তেছি, প্লিজ আমার মেয়েকে একমাত্র আপনারা বাঁচাতে পারেন। সাগরের সাথে যদি আমার মেয়েকে বিয়ে না দেন তাহলে আমার মেয়েরা কি মরে যাবে। আমার একটা মাত্র মেয়ে, তাকে আমরা হারাতে চাই না, প্লিজ আপনারা একটু মেনে নেন। মেনে নিব, তবে আপনার মেয়েকে আমাদের প্রত্যেকটা কথা শুনতে হবে। আমাদের প্রত্যেকটা কথা শুনলে এরপরে আমরা আপনার মেয়েকে নিতে পারবো মেনে। আর যদি না শুনে তাহলে আমরা কখনোই আপনার মেয়েকে মেনে নিব না। আমার মেয়ে আপনাদের কথা মতো চলবে, আপনারা যা বলবেন তাই শুনবে। এসব বলতেছে মারিয়ার আব্বু। এদিকে সাগরের আব্বু মারিয়ার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেহেতু আপনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন, আর আমার বড় ছেলের বিয়ে হয়েছে মাত্র 4 দিন আগে, আমি চাই যে সামনের মাসে তাদের বিয়ে হবে। এতে কি আপনার কোনো অসুবিধা আছে? না, আমাদের কোনো অসুবিধা নেই। সামনের মাসের কয় তারিখে বিয়ে হবে আপনি একটু আমাকে জানিয়ে দেন। সামনের মাসের 10 তারিখে তাহলে বিয়ের ডেট ফেলে দিই, কারণ 10 তারিখে বিয়ে হবে।
আচ্ছা, সামনের মাসের 10 তারিখ মানে সামনের মাসের 10 তারিখে বিয়ে হবে। এখন তাহলে আমি চলে যাই। এই বলে মারিয়ার আব্বু ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়ার আব্বুকে দেখে বলতে লাগলো, ওরা রাজি হয়েছে বিয়ে দেওয়ার জন্য? রাজি তো হয়েছে, কিন্তু আমার মেয়েকে নিয়ে চিন্তা হচ্ছে। সে তো একটুতে অনেক রেগে যায়। তাদের সাথে যদি রেগে গিয়ে খারাপ ব্যবহার করে তখন তার কি হবে? এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছি আমি। এইসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ মারিয়া যখন ওই বাড়ির বউ হয়ে যাবে তখন সে নিজের সব কিছু নিজে ঠিক করে নিতে পারবে। আমাদেরকে আর কোনো কিছু বুঝিয়ে দিতে হবে না। তাই যেন হয়, মারিয়া যাতে ওই বাড়িতে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এসব কথাবার্তা বলতেছে মারিয়ার আম্মু এবং মারিয়ার আব্বু। এমন সময় মারিয়া নিচে এসে বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, তারা রাজি হয় নাই নাকি? রাজি না হলে বলতে পারো। হ্যাঁ, তারা রাজি হয়েছে। সামনের মাসের 10 তারিখে তাদের বিয়ে। তবে একটা কথা মনে রাখিস, ওই বাড়িতে গিয়ে কিন্তু কারোর সাথে ঝগড়া করবে না। ঝগড়া করব না, অবশ্যই ঝগড়া করব। যে কিনা আমার সাথে 5 বছর রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করেছে তাকে তো আমি পুরো শেষ করে দিব। এসব কথাবার্তা চিন্তা করতেছে মারিয়া তার মনে মনে। এমন সময় মারিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা নিয়ে চিন্তা করো না, আমি ওই বাড়িতে গিয়ে ঝগড়া করব না কারোর সাথে। ঠিক আছে, এখন তাহলে তুই রুমে যা। মারিয়া চলে আসলো তার রুমে। দেখতে দেখতে কেটে গেল 10টা দিন। আজকে মাসের 5 তারিখ, আর মাত্র 5 দিন সময় রয়েছে। 5 দিন পর মারিয়া এবং সাগরের বিয়ে। সাগর তার বন্ধু বান্ধবদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় ইমতিয়াজ বলে উঠল, মামা, আর 5টা দিন পর তোর আর মারিয়ার বিয়ে। আমি তো চিন্তা করতেছি, মারিয়া যদি তোর কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? আমি তো আমার কথা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি ভাইয়ার কথা। কারণ ভাইয়া তো অন্য মেয়েকে বিয়ে করেছে। এখন যদি মারিয়া আমাদের পরিবারে গিয়ে ওই মেয়েটার সাথে অশান্তি করে তখন কি হবে? এটাও ভাবার বিষয়। আচ্ছা, এসব নিয়ে এখন চিন্তা ভাবনা করে মাথা খারাপ করার দরকার নেই। বিয়েটা হোক, এরপরে তুই মারিয়ার পরিস্থিতি দেখতে থাক। সে যদি এরকম খারাপ কিছু করার প্ল্যান করে তাহলে তুই তার বাবা মায়ের সাথে কথা বলে মারিয়াকে তাদের বাড়িতে পাঠিয়ে দিবি। হ্যাঁ, এটাই করতে হবে। এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। এসব চিন্তা ভাবনা করতেছে সাগর। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মরিয়ম এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাহ, দেবর মশাই তো এখন ঘোরাঘুরি করে দিন পার করে দিতেছে। বিয়ের পর তো আর এভাবে ঘোরাঘুরি করতে পারবে না মুক্ত আকাশে, তাই না দেবর মশাই? হ্যাঁ ভাবি, এটার জন্যই তো এইভাবে ঘোরাঘুরি করতেছি। ভাইয়া বাসায় এসেছে নাকি? ভাইয়ার সাথে জরুরি কিছু কথা ছিল। হ্যাঁ, তোমার ভাইয়া বাসায় এসেছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। আমি তোমার ভাইয়াকে পাঠাচ্ছি তোমার রুমে। আর কিছু খাবে নাকি? তোমার জন্য কিছু বানিয়ে আনতাম। না ভাবি, কিছু বানিয়ে আনার দরকার নেই। আমি বাহির থেকে হালকা পাতলা কিছু খেয়ে এসেছি, এখন আর কোনো কিছু খাবো না। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের রুমে প্রবেশ করলো রাহুল। দরজাটা লাগিয়ে দিয়ে রাহুল সাগরের বিছানায় এসে বসে বলতে লাগলো, কিরে সাগর, তুই নাকি আমাকে ডেকেছিস? কোনো কিছু বলবি নাকি? হ্যাঁ ভাইয়া, বলার জন্যই তো তোমাকে ডেকেছি। আব্বু আম্মু যে রাজি হয়ে গেল মারিয়াকে এই বাড়িতে আনার জন্য, সে যদি এই বাড়িতে এসে তোমাদের সংসারে আগুন লাগিয়ে দেয় তখন কি হবে? তুমি একবার চিন্তা ভাবনা করে দেখেছো? হ্যাঁ, আমি তো এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আব্বু আম্মু যে আমার কোনো কথাই শুনতেছে না। যেদিন মারিয়ার আব্বু আম্মু এসেছিল আমি ওই দিন আব্বু আম্মুকে মানা করে দিয়েছিলাম, কিন্তু ওরা তো মারিয়াকে বাড়িতে নিয়ে আসতেছে। এখন কি হবে? হ্যাঁ, আমিও তাই ভাবতেছি। এখন তো মানা করা যাবে না, আর মাত্র 5 দিন সময় রয়েছে। এই 5 দিনের ভিতরে যদি আমরা মানা করে দেই তাহলে আমাদের মান সম্মান অনেক খারাপ হয়ে যাবে। বিশেষ করে আব্বুর মান সম্মান খুব খারাপ হয়ে যাবে। এটার জন্য আমি কোনো কিছু করতেছি না। যাই করিস না কেন, মরিয়মকে কোনো কিছুই জানানো যাবে না। তাকে যদি জানাতে চাই তাহলে সে আমাকে ভুল বুঝে পরে আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ ভাইয়া, এটা নিয়ে চিন্তা করো না। আমি ভাবিকে কোনো কিছুই জানাবো না এবং ভাবিকে কোনো কিছু জানতেও দিব না। আচ্ছা, তুমি তাহলে এখন রুমে যাও। রাহুল চলে গেল। এদিকে সাগর বসে আছে বিছানায়। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে মারিয়া বলতে লাগলো, কি করো সাগর? কি আর করব, কিছু করি না, এই তো শুয়ে আছি।
তুমি কি করো? এই তো বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিতেছি। আর 5 দিন পর তোমার আমার বিয়ে। তোমাকে কেন বিয়ে করতেছি আশা করি তুমি খুব ভালো করেই বুঝতে পারতেছো। তোমার ভাইয়া আমার সাথে প্রতারণা করেছে, যেখানে আমাকে বিয়ে করার কথা ছিল সেখানে তোমার ভাইয়া অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। আমি তো তোমার ভাইয়ার সংসারে আগুন লাগিয়ে দিব, এই বলে দিলাম। আচ্ছা, একবার এই বাড়িতে আসেন, এরপর আপনি নিজেই বুঝতে পারবেন কি করলে ভালো হবে আর কি না করলে ভালো হবে। যদি আপনার মনে হয় যে ভাইয়ার সংসারে আগুন লাগালে আপনার জন্য খুবই ভালো হবে তাহলে লাগাতে পারেন। আচ্ছা, এখন তাহলে ফোন রাখলাম। এই বলে সাগর কলটা কেটে দিয়ে চলে আসলো। এসে দেখে তার ভাবি রান্নাঘরে একা রান্না করতেছে। সাগর রান্নাঘর এসে তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। কথাগুলো অনেক জরুরি, জানি না আপনি কথাগুলো শুনলে কি মনে করবেন। আপনি সন্ধ্যা 7টার দিকে ছাদে আসবেন। ভাইয়াকে জানাবেন না যে আপনি ছাদে আসতেছেন। সন্ধ্যা 7টার দিকে ছাদে যেতে পারবো না, কারণ আম্মু মানা করে দিয়েছে যে সন্ধ্যার পরে ছাদে না যাওয়ার জন্য, কারণ নতুন বিয়ে হয়েছে তো কি জানি সমস্যা হবে। আমি তোমার রুমে সন্ধ্যা 7টার দিকে যাব। তোমার ভাইয়াকে কোনো কিছু বলে বাইরে পাঠিয়ে দিব। আচ্ছা, আপনি তাহলে ভাইয়াকে কোনো কিছু বলে বাহিরে পাঠিয়ে দিলেন। কথাগুলো আপনার শোনা অনেক জরুরি। এই বলে সাগর আবারও চলে আসলো তার রুমে। প্রায় 1 ঘন্টা পর সাগরের আম্মু আসলো সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমি জানি মারিয়া কেন এই বাড়িতে আসতেছে। তুমি এসব জানার পরেও কেন তাকে আমাদের বাড়িতে নিয়ে আসতেছো আম্মু? উনি ভাইয়ার জীবনটা তছনছ করে দেবে, তুমি বুঝতে পারতেছো? ভাবি ও ভাইয়াকে ভুল বুঝবে, পরে ভাবির চলে যাবে এইসব ভুল বোঝাবুঝি করে। তুই কোনো চিন্তা করিস না, এই সব ভুল বোঝাবুঝির আগে সব কিছু ঠিক করে ফেলবো আমি। তাকে তো এই বাড়িতে আনতেছে, তার তো ইচ্ছা ছিল এই বাড়িতে বিয়ে হওয়ার। সে তোর বড় ভাইকে বিয়ে করতে পারে নাই, তো কি হয়েছে? তোর সাথে তো বিয়ে হয়েছে। তুই যদি তাকে সামলে রাখতে পারিস তাহলে সে অবশ্যই তোর সাথে থাকতে পারবে, আমি মনে করি। আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করব যাতে তাকে সব কিছু বোঝানোর। সে যদি না বুঝে পরেরটা তোমার ব্যাপার। তুমি কিভাবে তাকে সামলাবে ওইটা তুমি বুঝে নিবে। ঠিক আছে, ওইটা আমি সামলে নেব, তুই চিন্তা করিস না। এখন তাহলে আমি যাই, তোর ভাবি একা রান্না করতেছে। এই বলে সাগরের আম্মু চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা এমন সময় মরিয়ম চলে আসলো সাগরের রুমে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার ভাইয়াকে বাহিরে পাঠিয়েছি, এখন বলো কি বলবে। সাগর বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মরিয়মকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনি তো জানেন যে আমার বিয়ে হচ্ছে একটা মেয়ের সাথে। এই মেয়েটা হচ্ছে ভাইয়ের গার্লফ্রেন্ড। মানে তুমি এসব কি বলতেছো? সে যদি তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড হয় তাহলে তোমার ভাইয়া আমাকে বিয়ে করেছে কেন, তাকে বিয়ে না করে? আগে আমার পুরো কথাগুলো শুনেন, এরপরে না হয় আপনি আমাকে প্রশ্ন কইরেন, তখন আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব। সাগর তার ভাবিকে সবকিছু বলল। সবকিছু বলার পর মরিয়ম কিছুক্ষণ চুপ থেকে মুচকি একটা হাসি দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুমি এসব নিয়ে চিন্তা করো না, সে যতই যা ইচ্ছা চাই করুক, আমি তোমার ভাইয়াকে ছেড়ে যাব না, নিশ্চিন্তে থাকতে পারো। সাগর খুশি হয়ে তার ভাবিকে ধন্যবাদ দিয়ে মরিয়ম চলে গেল নিচে। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। সবাই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতেছে। এদিকে মারিয়া সেজেগুজে বসে আছে তার রুমে, কখন সাগরদের বাড়িতে যাবে আর রাহুলের ওপর অ্যাটাক করবে এসব চিন্তাভাবনা করতেছে। দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সবার। কিছুক্ষণ পর কাজী আসলো, দুজনে বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। বেশ কিছুক্ষণ তাদের সকল নিয়মকানুন মেনে মারিয়া এবং সাগরকে বিদায় জানিয়ে দিল। সাগর মারিয়াকে নিয়ে চলে আসলো বাড়িতে। ড্রাইভার ড্রাইভ করে সাগরদের বাড়ির সামনে এসে দাঁড় করালো। সাগর মারিয়াকে নিয়ে গাড়ির ভিতরে বের হতেই সবাই এসে মারিয়াকে বরণ করতে লাগলো। মারিয়াকে বরণ করে সবাই নিয়ে চলে গেল। এইদিকে সাগর তার ভাবিকে নিয়ে চলে আসলো ছাদে। সাগরের সাথে তার বন্ধু বান্ধব এবং রাহুল আছে। সাগর রাহুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, মারিয়া তো চলে এসেছে, তোমরা সাবধানে থাকবে। আর ভাবি, আপনিও প্লিজ একটু সাবধানে থাকেন। ওই মেয়েটা খুবই ডেঞ্জারাস, যা ইচ্ছা তাই করতে পারে। তুমি কোনো চিন্তা করো না, সে যাই করুক না কেন আমি তাকে কিছুই বলবো না। এই বলে সবাই গল্প করতে লাগলো। রাত 12টা এমন সময় সাগরের আম্মু এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, রাত অনেক হয়েছে, এখন রুমে যা, মেয়েটা একা বসে আছে।
সাগর তার আম্মুর কথা শুনে সবার দিকে তাকালো। সবাই ইশারা করে বলতে লাগলো রুমে যাওয়ার জন্য। সাগর রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে খাটের কাছে এসে দাঁড়ালো। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রইল, কিন্তু মারিয়া নিচে এসে সালাম করলো না। এটা দেখে সাগর বলতে লাগলো, বাসর রাতে তো স্বামীর পা ধরে সালাম করতে হয়, আপনি জানেন না নাকি? হ্যাঁ জানি। তোকে আর কি সালাম করব? তোকে সালাম করার দরকার নেই, যা উজু করে আয়, নামাজ আদায় করবো দুজনের, পরে ঘুমাবি তুই। আমি না হয় ঘুমাবো, কিন্তু আপনি কি করবেন? হ্যাঁ, আমি তো তোকে অনেক আগেই বলেছি যে তোর ভাইয়াকে আমি শেষ করে দিব, এইটার জন্য তোর ভাইয়ার কাছে যাব, তুই তাড়াতাড়ি অজু করে আয়। এসব কথাবার্তা বলতেছে মারিয়া। সাগর চুপচাপ করে চলে আসলো ওয়াশরুমে। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সাগর খাটে শুয়ে পড়ল। এইদিকে মারিয়া তার ড্রেস চেঞ্জ করে যেই দরজা খুলে বাইরে আসতে যাবে, এমন সময় দেখতে পেল তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। মারিয়া তার শাশুড়ি মাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার শাশুড়ি মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু বলবেন নাকি আমাকে? আমি জানতাম মারিয়া তুমি বের হবে। দেখো যেটা হয়ে গেছে সেটা তো আর এখন ধরে রাখতে পারবে না। ওদের বিয়ের প্রায় 1.5 মাসের উপর হয়ে গেছে। ওরা ওদের মতো সংসার করতে থাকুক। তোমার তো ইচ্ছা ছিল এই বাড়িতে বিয়ে করার। তুমি তো রাহুলকে বিয়ে করতে পারো নাই, সাগরকে তো বিয়ে করেছো। তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করো, তাদেরকেও সুখে শান্তিতে সংসার করতে দাও। সাগরের আম্মুর কথা শেষ হতেই মরিয়ম মারিয়ার পা ধরে বলতে লাগলো, মারিয়া, আমি জানি আমার স্বামী তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে। দেখো যা হয়ে গেছে এসব ভুলে গিয়ে তুমি সাগরের সাথে সংসার করো। আমি তো তোমার বড় যা, আমি তোমার কাছে এই অনুরোধ করতেছি, তুমি কি আমার এই অনুরোধটা রাখবে না? মারিয়া দুজনের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ হয়ে মরিয়মকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবছিলাম রাহুলকে অনেক কিছু করব, তাকে মেরে ফেলবো, কিন্তু আপনি আমার পা ধরে তার হয়ে মাফ চাইতেছেন। আপনি মাফ চাইলে তো আর হবে না, তার মাফ চাইতে হবে। সে যদি মাফ চায় তাহলে আমি সাগরের সাথে সংসার করব, আর সে যদি মাফ না চায় তাহলে আমি সাগরের সাথে সংসার করব না, উল্টো তার বিপদ হবে। আচ্ছা তুমি ওয়েট করো, আমি রাহুলকে ডেকে নিয়ে আসতেছি। আপনি ডেকে নিয়ে আসার দরকার নেই, আমি যাইতেছি আপনার রুমে, কিছু মনে করেন না, জাস্ট তার সাথে কিছু কথা বলবো, এর বেশি কিছু না। এ বলে মারিয়া চলে আসলো রাহুলের রুমে। এসে দেখে রাহুল মাথা নিচু করে বসে আছে। এটা দেখে মারিয়া বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার রাহুল, আপনি এভাবে মাথা নিচু করে আছেন কেন? আপনার বিপদ হবে এখন। মারিয়া দেখো, আমি যা করেছি তা অন্যায় করেছি। আমি তোমার কাছে মাফ চাইতেছি, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম করব না। যা করেছি ভুল করেছি। এভাবে মাফ চাইলে হবে না, আমার পা ধরে মাফ চাইতে হবে। রাহুল যেই মারিয়ার পা ধরে মাপ চাইতে যাবে, এমন সময় মারিয়া বলতে লাগলো, থাকার পা ধরে মাফ চাওয়ার প্রয়োজন নেই। তোমাকে বলে দিতেছি, যা করেছো আমার সাথে এটা আমি কখনো ভুলতে পারবো না। ভাবির সাথে কখনো এরকম করো না। ভাবি তোমার হয়ে আমার পা ধরে মাফ চাইছে, ভাবির মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে মাফ করে দিয়েছি। দোয়া করো আমার আর সাগরের জন্য, যাতে আমরা দুইজন সুখে শান্তিতে সংসার করতে পারি। যাই তাহলে, এখন রাত অনেক হয়েছে। এ বলে মারিয়া চলে আসলো বাহিরে। মরিয়ম এবং তার শাশুড়িমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা দুজন দুজনের রুমে চলে যান, চিন্তা করেন না, কিছু হবে না, আমি কিছুই করব না। এই বলে মারিয়া তাদের রুমে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে সাগরকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এদিকে সাগর কখন যে ঘুমেতে সে পাড়ি জমিয়েছে সে নিজেও জানে না। মারিয়া সাগরকে কয়েকবার ডাক দিল, কিন্তু সাগর কোনো রেসপন্স করলো না। এটা দেখে মারিয়া সাগরের মুখ তার দিকে ঘুরিয়ে সাগরের গালে ঠাস ঠাস করে চর মেরে দিল 2টা। সাগর ধরফড়ি উঠল বিছানা থেকে। মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার গালে চর মারলেন কেন? চর মারবো না তো কি করব? বাসর রাতে তুই কখনো দেখেছিস কেউ ঘুমায়? সাগর তার গালে হাত দিয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেউ তো ঘুমায় না, কিন্তু আপনি নিজেই তো বলেছেন আমাকে ঘুমানোর জন্য, তাই তো আমি ঘুমিয়ে গেছিলাম। আমাকে ডাক দিলেই তো হতো, আমি উঠে যাইতাম। কয়টা ডাক দিয়েছি? কম করে হলেও 10 থেকে 15টা ডাক দিয়েছি, তুই শুনিস নাই? তোর ভাইয়া আমার কাছে মাফ চাইছে, তোর ভাবিও মাফ চেয়েছে, এটার জন্য আমি তোর ভাইয়াকে মাফ করে দিয়েছি। তোর ভাবি যদি আমার পা না ধরতো তাহলে আমি তোর ভাইয়াকে সত্যি সত্যি আজকে কিছু একটা করতাম, কিন্তু তোর ভাবি আমার পা ধরে মাফ চেয়েছে, এটার জন্য কোনো কিছু করেই নাই। এখন তো সব কিছু সমাধান হয়ে গেছে, তুই চাইলে আমার উপর অধিকার খাটাতে পারিস।
অধিকার খাটাতে গেলে তো আপনি আবারও আমাকে মারবেন। মারবো না, যা ইচ্ছা করতে পারিস, বাধাও দিব না, কারণ এখন থেকে আমি তোর বউ। সাগর মারিয়ার কথা শুনে মারিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে লিপ কিস করার পর বাকিটা কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তাহলে আমরা বিদায় নিই। তারা তাদের আদর যত্ন করতে থাকুক এবং বেবি আনার জন্য আদর করতে থাকুক। আজকের গল্পটা সমাপ্ত করলাম।